ডক্টর মাহফুজুল হক এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শুরুতে আমি তাদের কথা স্মরণ করছি যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে একটি লাল সবুজের পতাকা দেওয়ার জন্য যারা জীবন দিয়েছিলেন, যারা শাহাদাত বরণ করেছিলেন। আমি দোয়া করি আল্লাহ যেন সবার সেই ত্যাগ এবং কুরবানিকে কবুল করেন। আমি তার সাথে সাথে স্মরণ করছি 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এক ফ্যাসিজমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে গিয়ে যে ছাত্র জনতার যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আজকে এখন পর্যন্ত হসপিটালের বেডে রয়েছেন, আল্লাহ যেন তাদের সবার এদেরকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যখন এখানে দাঁড়িয়ে বিজয়ের এই দিনে আজকে আলোচনা সভায় অংশগ্রহণ করছি, আমরা দেখেন সে 1971 সালে যে একটি লাল সবুজের পতাকার জন্য আমাদের যে যুদ্ধ হয়েছিল, সেই পতাকাটা আমরা পেয়েছি। কিন্তু সেই পতাকাটাকে সংরক্ষণ করার জন্য, সেটাকে লালন করার জন্য, সেটাকে আমাদের মনের ত্রন্তে আমাদের কাজের মাধ্যমে সেটার ফলপ্রসূ যে বাস্তবায়ন করার জন্য সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা করতে পারি নাই। আর করতে পারি নাই বিধায় বারবার আমাদের এই স্বাধীনতা অরক্ষিত হয়ে যায়, এবং বারবার এই স্বাধীনতা যখন অরক্ষিত হয়ে যায় তখনই আবার এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য 24 মতো জুলাইয়ের প্রয়োজন হয়ে যায়। আপনারা দেখেন, আমরা যে স্বাধীনতা রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের থাকা দরকার। আমাদের যে ঐক্যর কোনো বিকল্প নেই। সেটা যদি আজকে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী তার স্ট্যাটাস যদি আমরা সোশ্যাল মিডিয়া সেই স্ট্যাটাস যদি আজকে দেখি, উনি 1971 সালের আজকের এই 16 ডিসেম্বর নিয়ে একটা ওনার কমেন্টস করেছেন, একটি স্ট্যাটাস দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ওখানে উনি উল্লেখ করেছেন এই বিজয়ে বাংলাদেশের কোনো নাম না নিয়ে উনি উল্লেখ করেছেন ভারতের একটি বিজয়। আপনারা জানেন 1965 সালে পাকিস্তানের সাথে ভারতের পরাজয় হয়েছিল, এবং ওই পরাজয়ের গ্লানি তারা মনে করে যে 71 সালে এসে সেই পরাজয়ের গ্লানি তারা মুছতে পেরেছে। এবং আজকে একজন প্রধানমন্ত্রী এই স্ট্যাটাসের মাধ্যমে এটা ক্লিয়ার যে আমাদের বাংলাদেশের ঐক্যবদ্ধভাবে যদি আমরা না থাকি, তাহলে আমাদের এই স্বাধীনতা বারবার যেভাবে অরক্ষিত হয়েছে, ভবিষ্যতে এই স্বাধীনতা আবার অরক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আজকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া দরকার। এই জুলাই কেন আসছিল? জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কেন আজকে ওসমান হাদির মতো একজনকে, যে জুলাইয়ের নেতৃত্বের স্থানে ছিলেন, আজকে তাকে কেন প্রকাশ্যে বাংলাদেশে গুলির শিকার হয়ে আজকে মৃত্যুর সাথে তাকে পাঞ্জা লড়তে হচ্ছে? আমরা কি এটা আশা করেছিলাম? এই বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম, কিন্তু আজকে সেটাই হচ্ছে। আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমরা দেখি এত ঘন্টা পার হওয়ার পরও তার খুনিদের, তাকে যারা হত্যার চেষ্টা করেছে তাদেরকে এখন গ্রেফতার করা যায়নি। তাহলে আমরা আসলে কোথায় আছি এখন পর্যন্ত? আজকে আমরা যারা এখানে রয়েছি, আমাদের চিন্তা করা দরকার। আমরা আমাদের এই প্রজন্মকে আমরা বারবার বিভাজনের প্রজন্মে আমরা নিয়ে যেতে চাই না। আমরা এই প্রজন্ম থেকে আমরা বলতে চাই, আমরা কেন গত 17 বছরের যে প্রেসিজম বাংলাদেশে হয়েছিল, এই প্রেসিজমের মাধ্যমে মানুষ যেভাবে বাংলাদেশের প্রতিটা সেক্টরে যেভাবে মানুষ বৈষম্যের শিকার হয়েছিল, নির্যাতনের শিকার হয়েছিল, সেই বৈষম্য থেকে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আরেকটি বিপ্লব সংগঠিত হয়েছে। আর সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিজম বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কিন্তু ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে অবস্থান করছে। সেটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ওসমান হাদির মতো একজন জুলাই যোদ্ধাকে তারা আজকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে সেই ফ্যাসিজম আবারও আসার সম্ভাবনা রয়েছে। আমরা বলতে চাই, আজকে আমি এখানে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। উনি বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা যেন দেশকে বড় করে দেখতে পারি। যারা বাংলাদেশের জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছিলেন, আপনারা জানেন মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, তেমনি ভাবে কামরুজ্জামান সহ জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, আমরা তার তীব্র নিন্দা জানাই আজকে এখান থেকে। আমরা বলতে চাই, এটা প্রুভ হয়েছে, প্রমাণিত হয়েছে, এই জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যাদেরকে তোমরা সরিয়ে দিয়েছো, তারা গিয়েছে, তারা সরিয়ে গেল, বাংলাদেশের মানুষ আজকে বুঝতে সক্ষম হয়েছে
সত্য একদিন না একদিন উদ্ভাসিত হবে, মিথ্যা বিতাড়িত হবে। আজকে আমরা যারা লিসবন দূতাবাসে অবস্থান করছি, এই বাংলাদেশের ভাবমূর্তিকে এখানে উজ্জ্বল করার দায়িত্ব আমাদের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বিদেশে আসার পরও আমরা কিন্তু এক একজন এক একটা আদর্শ আমরা লালন করতে পারি এটা বাংলাদেশে, কিন্তু বিদেশে আসার পরে এই পর্তুগালে আমাদের সকলের একটি আদর্শ হওয়া উচিত, আমরা বাংলাদেশি। আমরা এটা করি না, আমি জানি না কেন আমরা করতে পারি না। আমরা কেন এটা করতে পারি না যে আমি একজন বাংলাদেশি হিসেবে আমি যেন নিজেকে প্রেজেন্ট করতে পারি, কিন্তু আমি কেন একটা দলকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করি। আমার আদর্শ, আমি বাংলাদেশি এয়ারপোর্টে নামার পরে আমি দল থাকতে পারে আমার একটা আদর্শ, কিন্তু আমার আপনার ভিতরে বিরোধ থাকতে পারে না। আমার আপনার ভিতরে যুক্তিতর্ক থাকতে পারে, কিন্তু আমার আপনার ভিতরে এমন কোন অবস্থান তৈরি হতে পারে না যেটা এই সমাজ ব্যবস্থায় আমার আর আপনার যুক্তিতর্ক এটা এমন পর্যায়ে যায়, যে পর্যায়ে যাওয়ার পরে এদেশের সরকারি মিডিয়া সহ আমাদেরকে টেলিভিশনের হাইলাইটস দিতে হয়। আমি বিশ্বাস করি আমাদের যুক্তিতর্ক থাকবে। গণতন্ত্রের বিউটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি যেটাকে বলে, এটাতে থাকবে বিভিন্ন দল মত, তাদের মতামত ডিফারেন্ট থাকবে, এটাই গণতন্ত্র। কিন্তু এটার বিউটি হচ্ছে আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। আমরা পর্তুগালে যারা আছি আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যে দল করুন আসুন, আমরা একে অন্যের সাথে আমাদের যে ভ্রাতৃত্ব, আমাদের যে সম্পর্ক, আমরা একজন বাংলাদেশী হিসাবে একে অন্যের পাশে দাঁড়াই। আমাদের কমিউনিটির কাজের মাধ্যমে বাংলাদেশের কোনো দলীয় পরিচয় দিয়ে, আমাদের এখানে পরিচয় দিয়ে বড় হওয়ার কিছু নাই, বরং আসুন এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে কমিউনিটির পরিচয় দিয়ে যেন আমরা এখানে চলতে পারি। ঠিক, যদি এটা আমরা করতে পারি, বাংলাদেশ যেমন উজ্জ্বল হবে, বলবে যে এটা অমুক দেশি বাংলাদেশি, এতে আমাদের বাংলাদেশের নাম চলে আসবে। বাংলাদেশ যেমন গর্ব, এখানে যে আমরা গর্ব ধারণ করে যে আমরা বলতে পারবো যে আমরা বাংলাদেশি, আমরা এখানে কমিউনিটির জন্য কাজ করি। পর্তুগালের আর্থসামাজিক উন্নয়নে আমাদের অবদান রয়েছে, এবং আমরা বিশ্বাস করি একজন পর্তুগিজ হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে এখানকার আর্থসামাজিক উন্নয়নে আমরা যেন অবদান রাখতে পারি। এবং আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই দেশের আইনকে মানুন, এদেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাবোধ থাকুন, এদেশের সংবিধানকে আপনারা পড়ুন, জানুন আমাদের জন্য কি কি রাইটস এখানে আছে, কি আমাদের করা দরকার, কি আমাদের করা দরকার নাই। যদি এটা আমরা করতে পারি, আমরা যেমন সুন্দর একটা লাইফ এখানে ক্রিয়েট করতে পারবো, আমাদের বাচ্চাদেরকে, পরবর্তী প্রজন্ম এখানে আমাদের বাংলাদেশকে এবং পর্তুগালকে, দুইটা সংস্কৃতিকে এখানে রিপ্রেজেন্ট করতে পারবো আমরা বিশ্বাস করি। এবং আমি আবারও বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ভবিষ্যতেও যারা এই ধরনের প্রোগ্রামে আমাদের কমিউনিটি সবাই সংঘবদ্ধভাবে, সক্রিয়বদ্ধভাবে উপস্থিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।